আমরা যদি ব্রিডিং এর জন্য 10টা শূকর পালন করি সেক্ষেত্রে আমাদের কত টাকা ইনভেস্টমেন্টের দরকার আছে এবং আমরা ওখান থেকে এক্সপেক্টেড কত টাকা ইনকাম পেতে পারি। আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। শূকর সম্বন্ধে অনেকগুলো ভিডিওতে আপনার থেকে জেনেছি। আমরা যদি ব্রিডিং এর জন্য 10টা শূকর পালন করি, যেহেতু কোনো একটা ভিডিওতে আপনি বলেছিলেন যদি 10টার একটা ব্যাচ হয় সেটা সবথেকে বেস্ট। এবারে 10টা যদি শূকর পালন করি অনলি ব্রিডিং এর জন্য তাহলে আমাদের কেমন টাকা ইনভেস্টমেন্টের দরকার আছে? হাউজিং স্ট্রাকচার তো আছেই একটা। হাউজিংটা আমি যাচ্ছি না। ইন্ডিভিজুয়াল যখন আমরা ব্রিডিং হিসেব করব তখন ইন্ডিভিজুয়াল মাদারের ক্যালকুলেশন আমরা আনবো। আচ্ছা। সেখানে যদি বলি তাহলে ওই রকমই মানে বাচ্চা কেনার সময় তো ভাগ হয় না। ফলে একটা মাদার আমরা যখন পিগলেট কিনছি তখন মোটামুটি আমরা সেটা কিনছি 3000 টাকা ভ্যালু। এবং তারপর সেটাকে যখন খাইয়ে দাইয়ে আমরা কনসিভ বাচ্চা হওয়ার আগে অবধি 4000 টাকা 4500 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। এবং তারপরে আমরা পুরো বছরের হিসাবটা যদি একসঙ্গে ধরি তাহলে আমরা এক বছর পিক থেকে আমরা দুবার বাচ্চা পাবো একটা বছরে। তার থেকে বেশি মানে 114 দিন টোটাল ওর প্রেগনেন্সি, মানে তার থেকে বেশি হিটিংয়ে আসে অনেক সময় নেওয়া উচিত না। তাহলে দুবার বাচ্চা পাচ্ছি আমরা বছরে। তো সেই জায়গায় যদি আমরা হিসেব করে দেখি তাহলে মোটামুটি 8000 টাকা সারা বছর ওকে খাওয়াতেই লেগে যায়। 3000 টাকা বাচ্চার দাম, 8000 টাকা ওকে সারা বছর খাওয়াতে লেগে গেল। তারপরে ব্রিডিং এর তো ওষুধ ম্যানেজমেন্ট একটু বেশি হয়, সেইখানে আরো ওই ওষুধ ধরি, ভ্যাকসিন, ইলেকট্রিসিটি সব মিলেমিশে আরো 1500 টাকা মতো আমি 2000 টাকাই ধরি খরচ হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে ওই পুরো বছরটা সার্কেল মাদারকে রেডি করতে ওই 13,500 থেকে 14,000 টাকা মতো খরচ হয়ে যাবে। এবার আমি ওটাকে 15,000 ধরলাম। এবারে আপনি যে 15,000 টাকা বললেন সারা বছর বললেন, কিন্তু আমার কথা হচ্ছে ও তো 3 মাসে বাচ্চা দেয়। আমি হিসেবটা বলছি, যখন আমি কিনে নিয়ে আসছি 2 মাসের কিনে নিয়ে আসলাম, 4 মাস পরে ওর হিট হলো। হ্যাঁ, সেখান থেকে আমি আরো 114 দিন মানে 3.5 মাস মতো ধরলাম। 3 মাসই ধরলাম। 3.5 মাস, 3.5 মাস হলো। তাহলে হচ্ছে এদিকে 4 মাস আর 2 মাস 6 মাস 3 9 মাস। 9 মাস। এবার 9 মাসে ও বাচ্চাটা দিয়ে দিল। আমি সেটাই তো বললাম। এবার ওই বাচ্চাটা আপনি 2 মাসে বিক্রি করবেন, 1 মাস আমার রইলো না। তার মানে 11 মাসের খরচা আমার ধরতে হবে একটা মাদারের। হ্যাঁ, আমি একটা বছর করেই ধরছি। 11 মাস ধরলে তো অনেক কমে যাবে। আমি রেডি হওয়ার পর থেকে একটা বছর ধরে, মানে যবে থেকে ফার্স্ট প্রেগনেন্ট হলো সেইখান থেকে একটা বছর ধরে, মানে আমি যে ওকে যে টাকা দিয়ে কিনে আনলাম কেনা থেকে শুরু করে আমার 15,000 টাকা খরচা হলো পুরো খরচ। আমি একেবারে ক্লিয়ার করে জানতে চাইছি স্যার, এই জন্য বলছি বারবার। সেই জায়গাটাতে আমি বাচ্চা পিগেরির যদি আমি ধরি, ওই খুব রেয়ার টু রেয়ার পিগেরির কম হয়, বাট 5টা থেকেই মোটামুটি শুরু হয় পিগেরির বাচ্চা। ফলে আমি পরের বিয়ানে আবার বাড়বে, কিন্তু না ধরে আমি বছরের 10টা বাচ্চাই যদি ধরি তাহলে 10টা যদি বাচ্চা হয় 3000 টাকা করে সেল আউট করতে পারি, তাহলে কিন্তু আমার 30,000 টাকা নিট আমি একটা মাদার থেকে পাবো। 30,000 টাকা একটা মাদার থেকে এক বছরে হয় 11 মাসে, আমি 1 বছরই ধরলাম। আমি 1 বছর করেই হিসেব করে ধরবো যে পাবো, কিন্তু সেই জায়গায় আমার 15,000 টাকা খরচ আছে লামসাম। অনেক সময় কিছু প্রবলেম হয়ে, মর্টালিটি হয়ে বা কিছু হয়ে যদি ভালো হ্যান্ডলিং না হয়, সেখানে ওটা 18-19 অব্দিও যেতে পারে। 1 বছরে আমি আপনার 15,000 টাকার মতো লাভ পেলাম, 15 না 10,000 টাকার মতো লাভ পেলাম। কিন্তু স্যার এখানে আমার একটা কথা আছে, আগের ভিডিওতে আপনি বলেছিলেন ফ্যাটেনিং যদি করা হয় তাহলে একটা শূকরে 4 থেকে 5,000 টাকা লাভ হয়। এবার ওই 4 থেকে 5,000 টাকা লাভ কিন্তু 3 মাসে, 4 মাস, হ্যাঁ 4 মাসে। এবার ওই 4 মাসে 4 থেকে 5,000 টাকা, যদি 4,000 টাকা যদি আমি লাভ ধরি তাহলে 3 বার আমি করতে পারছি, 3 4 12, তাহলে আমি 12,000 টাকা পাচ্ছি একটা ফ্যাটেনিং থেকে। আমার মোর্টালিটির কোনো টেনশন নেই, আমি বাচ্চা কিনে নিয়ে আসছি। না, এখানেও যে তোমাকে বলি যে ওখানেও যে বাচ্চা কিনে নিয়ে আসলে সেখানে মর্টালিটি হবে না সে তো নয়। না, আমি ছোট বাচ্চার একদিনের বেবির কথা বলছি। বাচ্চা জন্মানোর সময় মাদারের অনেক চান্স থাকে, বাচ্চার বেবিদের অনেক চান্স থাকে, সেক্ষেত্রে আমি ওই টেনশনটা আমার নেই, এক্সট্রা কেয়ারিং করার কোনো টেনশন নেই, আমি 3টে ব্যাচ বছরে তুলতে পারছি। এটা হলো, এটা যেরকম আমাদের ওখানে লাভ হলো, এখানে আমরা একটা পিক থেকে আমরা একটা মাদার থেকে 15,000 মতো পেলাম। কিন্তু সেকেন্ড ইয়ার তার কিন্তু কোনো আর ইনভেস্টমেন্ট নেই। আচ্ছা, সেকেন্ড ইয়ার আর কোনো ইনভেস্টমেন্ট নেই। মা কেনার টাকা কিন্তু চলে গেছে।
ওই যে মধ্যে 4 মাস খাওয়ানোর টাকা সেটা কিন্তু চলে গেছে, হ্যাঁ সেটা আর নেই। হ্যাঁ সেকেন্ড ইয়ারে কিন্তু এই মাদারটা থেকে যখন আমি দেখবো তখন ওই 3000 আর 4000 7000 টাকা বাদ হয়ে যাবে। হ্যাঁ মানে 13,000 টাকা যে টোটাল বলেছি থেকে 7,000 বাদ হয়ে গেল। হ্যাঁ, থাকলো মানে থাকলো 6,000। 6,000 টাকা। এই 6,000 টাকা পরের বছরে সে আবার শুধু খাওয়ালেই সে কিন্তু সেম 30,000 টাকা পাচ্ছে। তার মানে আমাকে মাদার আর কিনতে হচ্ছে না। মাদার কিনতে হচ্ছে না, তারপরে আমার মাদারকে বড় করার বয়স টাকাটা লাগছে না। দ্বিতীয়ত আমাকে যে বাচ্চাগুলো রয়েছে, হুম। বাচ্চাগুলো থেকে আমি নতুন মাদার পাচ্ছি। যদি আমি রাখি আমি বেচে দেওয়ার হিসাবই করছি, হ্যাঁ। বেচে দিচ্ছি। তাহলে ওই মাদারটা পরের বিয়ানে এই বিয়ানে যদি আমি 5টা করে ধরেছি, পরের বছরে 6টা করে ধরতে হবে, মানে 30,000 কিন্তু থাকবে না, ওটা আবার বাড়বে। আচ্ছা। ব্রিডিং ফার্ম বয়স্ক, স্লো, ধীরে ধীরে চলে, বেশি টাকা আর দিলেও। আর ফ্যাটেনিং ফার্ম শর্ট, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল। ব্রিডিং ফার্ম এরকম ভাবে স্লো করতে করতে এগোবে। প্রথম ইয়ারে যা লাভ হচ্ছে সেকেন্ড ইয়ার তার থেকে বাড়বে। মানে প্রথম ইয়ারে আমি 15,000 খরচ করে 15,000 পেয়েছি। হুম। সেকেন্ড ইয়ারে আমি 6,000 খরচ করে 30,000, মানে 30,000 বিক্রি হয়েছে, তার মানে কত লাভ পাচ্ছি আমি? 24,000 টাকা লাভ পাচ্ছি। সেকেন্ড ইয়ারে মেরে কেটেও আমি 20,000 টাকা লাভ পাবো। থার্ড ইয়ারে যখন এটা যাবো তখন আমার 25,000 চলে আসবে। এক একটায় বছর? হ্যাঁ, বছর 25,000 চলে আসবে। এত লাভ হয়? পিগারিতে ঠিক করে করতে পারলে পিগারি সত্যি লাভজনক, এত লাভ হয়। মেথডে গন্ডগোল করে মানুষে কি করে, দুবার বাচ্চা নিল, থার্ড ইয়ারের মাদারটাই তো অনেক বড় হয়ে গেছে, মাংসের জন্য বোকার মতোটাকে বিক্রি করে দিল। এইগুলো প্রবলেম হয়। মানে কারণ তার কাছে কাস্টমার তো বারবার আসছে, বাচ্চা কেনা কাস্টমার না, মাংসের কাস্টমার আসছে, তখন বড় মাদারটা পছন্দটা, অনেক মাংস। আমার মনে হয় কি, ফার্মারদের যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো যদি সে মার্কেটিং এর জায়গা ঠিকঠাক পায়, তাহলে পিগারিতে আন্ধা পয়সা। হ্যাঁ, সবারই আছে। তো এরকম ব্যাপার নয় যে আমি সব থেকে বেশি ওকে বলবো। আমি সব থেকে কি করে বেশি বলবো? অন্য সেক্টরও ভালো, ডেয়ারি সেক্টরও ভালো। সবাই ভালো। আমি শুধু পিগারির ফ্যাক্টটা বলছি। হ্যাঁ, আজকে পিগারি আলোচনা, পিগারির ফ্যাক্ট। কখনো তুলনায় যাব না কারোর সাথে। বাট পিগারির এই লাভটা আছে। পিগারিতে হ্যাঁ লাভটা যেটা ফ্যাক্ট সেটাই সেটা fact। দর্শক বন্ধুরা। স্যার এখানে আমার অনেকগুলো কোশ্চেন রয়েছে। এবার কোশ্চেন হচ্ছে, আমি যদি 10টা ফিমেল পালন করি সেক্ষেত্রে তো দুটো আমাকে মেলও পালন করতে মেল হচ্ছে, পালন। তাদের খরচা তো ওখানে জুড়তে হবে। হ্যাঁ, তাদের খরচা অবশ্যই আছে। কিন্তু মেলদের ক্ষেত্রে যেটা আমাদের লস নেই। কারণ মেলটাকে যতদিন আমি পুষছি, একটা মেলকে 1.5 বছরের বেশি আর ব্রিডিং করানো যায় না। হ্যাঁ। 1.5 বছর পরে যখন মেলটা ব্রিডিং এর অযোগ্য হয়ে যায়, তখন এই মেলটার প্রায় 200 কেজি কাছাকাছি ওয়েট চলে যায়। বাবা! তাহলে তখন সেই মেলটা তো আমি যে খাইয়েছি, গায়ের মাংস তোর গায়েই রয়েছে, আমি তোকে বিক্রিই করে দিচ্ছি ভাই। স্যার এখানে আরেকটা কথা আছে স্যার। স্যার এই যে 10টা যদি আপনি ফিমেল পালন করি সেক্ষেত্রে আমার দেখা যাবে বছরে গিয়ে 60 থেকে 65টা বাচ্চা হলো হুম, মিনিমাম, হুম, বা ভালো হলে পরে 100 হতে পারে। হুম। এবার তার জন্য তো আবার একটা লোকের দরকার আছে আমার। ওই জন্য লোকের তো মায়নাও তো ওর থেকে দিতে হবে। ওই 10টার জন্য তো আমার লোকের দরকার আছে। আমি ওই জন্যই বললাম ব্রিডিং ফ্যাটনিং কে মেশানো দরকার নেই। যতক্ষণ মাদার কেজের মধ্যেই বাচ্চাটা রয়েছে, হুম, ততক্ষণ তো আর এক্সট্রা করে কাজ কিছু নেই। মাদারকে খেতে দাও, সেখান থেকেই বাচ্চা খাওয়া শিখলে খাবে, সেখান হুম। থেকে কিছু কাজ নেই। সেই জন্য আমি বললাম যে 10-12টা অবধি একটা লোক পুষতে পারে, কারণ মাদার কেজ থেকে বার করলেই কেজ বাড়বে, কাজ বাড়বে। হুম। তো তখন তুমি বিক্রি করে দাও। এক হচ্ছে পিগেরি, পিগ নোংরায় সহ্য করতে পারে, হ্যাঁ। কিন্তু সেটা কিন্তু আমরা কমার্শিয়ালি দেখবো না, আমরা কিন্তু পয় পরিষ্কারটা বুঝবো, ভীষণভাবে বুঝবো। হাউজিং প্ল্যান অনেক পুরনো মেথড ছিল, এখন অনেক নতুন মেথড আছে, সেগুলোতে দেখে দেখে হাউজিং করতে হবে। কেনা খাওয়া শুধু ফিডের উপর ভরসা করে পিগারিতে আসা যাবে না। হুম। আমি বলেছি প্রসেস, সেমি প্রসেস, ওন গ্রোয়িং, মানে নিজেদের তৈরি করা খাবার। যেরকম পিগ অমলিভরাস প্রাণী, প্রচুর খাবার, টাইপস অফ ঘাস পিগকে খাওয়ানো যেতে পারে। যে ঘাসের কাণ্ডগুলো খুব মোটা হয়, রসালো হয়, সেগুলো খাওয়ানো যেতে পারে। টাইপস অফ কলা গাছ জাতীয় গাছ খাওয়ানো যেতে পারে, কচুরিপানা খাওয়ানো যেতে পারে। এইভাবে খাবার গ্রো করুন। অ্যাজোলা খাওয়ানো যেতে পারে, এগুলো গ্রো করুন। ওয়েস্টেজ ফুডে ফোকাস করুন, যে ফুডগুলো ওয়েস্টেজ হয় সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে খাওয়ানোর দিকে ফোকাস করুন। এটা আর হচ্ছে ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন। পিগারির উপর আমি একদম প্রথম ভিডিওতে বলেছিলাম, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা আছে পিগের উপরে, কারণ পিগ থেকে মানুষের রোগ ছড়াতে পারে। সেই জন্য ভ্যাকসিনেশন মাস্ট। আর বায়োসিকিউরিটি, যেটা পিগারি খুব ম্যাসি, ওখানে আর কি নোংরা করবে এই ভেবে লোকের বায়োসিকিউরিটি নষ্ট হয়ে যায়। ফলে বাইরে থেকে বারবার রোগ না আসে, সেটাকে খুব ভালো করে দেখুন। পিগারির এই কতগুলো জিনিস খুব সিনসিয়ারলি মেনটেন করতে হয়। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যারাই শূকর পালন করবেন না কেন, অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে করবেন। আমাদের কথা শুনে কখনো ফার্মিংয়ে আসবেন না। আমি বারবার করে এই কথাই এই জন্য বলছি, কারণ অনেকে জেনে শুনে না বুঝে
টুক করে ফার্মিংয়ে চলে আসেন, 3 মাস টাইম নেয় আপনারা। 3 মাস টাইম নেওয়ার পরে এরপরে দুনিয়াদারির বদনাম সব আপনাদের আমাদের মাথার উপরে চলে আসে। এইজন্য চলে আসে কারণ আপনারা জানেনই না, বোঝেনই না, টুক করে মাঠে নেমে পড়েন। এই কাজটা কখনোই করবেন না। অবশ্যই জানবেন, বুঝবেন, দেখবেন, 10টা ফার্ম করবেন, 10 জায়গায় কাজ করুন বা যে সেক্টরটায় রয়েছেন সেই সেক্টরটা নিয়ে ঘাটাঘাটি করুন। কোনো কাজই সহজ নয়। আমরা যতটা সহজ মনে করি, ঘুমিয়ে, ঘুমিয়ে হিসাব করা অনেক সহজ। কিন্তু বাস্তবে সেটাকে প্রতিফলিত করা অনেকটা কঠিন। যেমন অনেক ফার্মার রয়েছে তারা এইভাবে হিসাব করে। আমার মাইন্ডের সাথে আপনাদের মাইন্ড এইজন্যই মিলবে কারণ আমি একসময় ফার্মার ছিলাম তো। এবার আমরা ঘুমিয়ে, ঘুমিয়ে হিসাব করি। আমি ধরুন 10টা শূকর নিয়ে আসলাম। এবার 10টা শূকরের পরে তারপরে 100 বাচ্চা হলো। 100 বাচ্চা আমি ৩,০০০ টাকা করে বিক্রি করলাম। ৩ লাখ টাকা বিক্রি করলাম। আমার খরচা হলো 10টা শূকরে ৮০,০০০ টাকা। তার মানে আমার ২,২০,০০০ টাকা লাভ। এই 2,20,000 টাকা লাভ সত্যি কথা। সেই লাভের জন্য যেদিন শূকর বাচ্চা দেবে তার পাশে জেগে বসে থাকাটা দরকার। যেদিন অ্যানিমালটা আসছে তার ফিড নিউট্রিশন একদম ঠিকঠাক দেওয়া দরকার। দিনে ৩ বার ওয়াশ করা দরকার এগুলো তো ঘরকে। জানতে হবে, শিখতে হবে এইগুলো ব্যাপারগুলো। শিখতে হবে, জানতে হবে। মানে হঠাৎ করে একটা পিগ মানে ও তো খুব সোজা ব্যাপার, এমনিই বেঁচে থাকবে। নোংরায় এইটা বেঁচে না। থাকে, পড়ে থাকে। হ্যাঁ, এই ব্যাপারটা ভুলে গিয়ে যাতে টাকা আছে তাতে সেই খাটনিও আছে, এফোর্টসও আছে হুম, এবং লাইভ স্টক 100% রিস্ক রয়েছে। আরেকটা ফার্মিং এ খুব বড় ব্যাপার সেটা হচ্ছে ফার্মিং মেন্টালিটি। যে হুম, কেউ ফার্মার হওয়া যায় না, হুম, সোজা নয় ব্যাপারটা। মানে একটা জীব, তার থেকে আমি আয় করব, তার টোটাল মানে তার নিউট্রিশন, তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার কমফোর্ট জোন, রিস্ক ফ্যাক্টর সমস্ত কিছুকে বুঝতে হবে। মানে পিক, ও তো ছোট জায়গা, ঠিক আছে 2 স্কয়ার ফিট কমিয়ে দিলাম জায়গা, ও কি হবে? এইটা চিন্তা ভাবনাটা কিন্তু বন্ধ করতে হবে। মানে ওর যা লাগবে ও তবেই 100% ও বুঝে পাবে ওর জিনিস, তবেই আপনাকে 100% প্রফিট দেবে। যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।